ওয়েলকাম টু ডিআরডি টেকনোলজি। আমি আজকে তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ও এক্স রে পড়াবো। প্রথমে আমরা জানব এক্স রে কী। এক্স রে কী তাহলে? এক্স রে হলো এক ধরনের বিকিরণ যা অনেক অস্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে যেতে পারে এবং লুকায়িত বস্তুসমূহের ছবি তুলতে পারে, যেমন মানবদেহের ভেতরের হাড়। আমরা যে বিষয় নিয়ে কাজ করব আমাদেরকে সেই বিষয় সম্পর্কে পুরো ডিটেলসে জেনে নিতে হবে। তাই চলো প্রথমে আমরা এক্স রের ইতিহাসটা জেনে নিই। তারপর আমরা কি জানব? যে এর ক্ষতিকর প্রভাব, এর উপকারিতা সম্পর্কে আমরা জানব। তাহলে চলো আমরা এক্স রের পুরো ইতিহাস সম্পর্কে প্রথমে জেনে নিই। জার্মান পদার্থ বিজ্ঞানের অধ্যাপক উইলহেম কনরাড রন্টজেন 8 নভেম্বর 1895 সালে এই এক্স রে আবিষ্কার করেন। এই এক্স রে কীভাবে আবিষ্কার হলো সেই বিষয়ে আমরা প্রথমে জানব যে কীভাবে আবিষ্কার হলো। রন্টজেন চাইছিলেন এমন কিছু করতে যেখানে টিউবের বাইরে ক্যাথোড রশ্মি দ্বারা ফ্লুরোসেন্স সৃষ্টি করা সম্ভব হবে। মানে রন্টজেন দেখতে চাইছিলেন যে ক্যাথোড রশ্মিটা ফ্লুরোসেন্স সৃষ্টি করতে পারছে কি পারে না, সে কীভাবে সৃষ্টি করে সেইটা দেখার জন্য সে পরীক্ষা নিরীক্ষা করতে চাচ্ছিল। এবার কি করলো যে সে একটা টিউব নিল, সেই টিউবটাকে তিনি ক্যাথোড রশ্মি উৎপাদন করবেন বলে টিউবটাকে কালো কার্ডবোর্ডের সাহায্যে ঢেকে দিলেন। তার সামনে রাখলেন বেরিয়াম প্ল্যাটিনো সায়ানাইড আবৃত একটা কাগজের পর্দা। এবার কি করলেন, বেরিয়াম প্ল্যাটিনো সায়ানাইড কাগজের উপর ফ্লুরোসেন্স তৈরির ক্ষমতা বাড়িয়ে দেওয়ার জন্য সে ওই পর্দাটাকে ঢেকে রাখলেন। বেরিয়াম প্ল্যাটিনো সায়ানাইডটাকে আবৃত একটা কাগজের পর্দাকে সে রেখে দিলেন। এরপর করলেন কি, রন্টজেন ঘরটাকে অন্ধকার করে দিল। অন্ধকার করে দেওয়ার পর সেই টিউবের মধ্য দিয়ে বৈদ্যুতিক প্রবাহিত করলো এবং সে দেখলো যে ক্যাথোড রশ্মি উৎপন্ন হলো। সব কিছুই ঠিকঠাক চলছিল, হঠাৎ বেঞ্চে দেখলো সে আঁকা বাঁকা দৃষ্টিগোচর সৃষ্টি হলো, আঁকা বাঁকা আলোকরেখা তার দৃষ্টিগোচরে এলো। এবার সে কয়েকবার পরীক্ষা করে আবার দেখলো যে না, সে রেখা দেখতেই পাওয়া যাচ্ছে। এবার সে আলো জ্বালিয়ে আবিষ্কার করলে যে বেরিয়াম প্ল্যাটিনো সায়ানাইড পর্দাতে ফ্লুরোসেন্সের কারণে সৃষ্টি হচ্ছে এই রেখা। রন্টজেন তখন কি করলেন, ক্রমাগত সেই পর্দাকে দূরে সরাতে লাগলেন এবং সে দেখলো যে প্রতিবারই কিন্তু সেই ফ্লুরোসেন্স দেখা যেতে লাগলো, যা ক্যাথোড রশ্মির সঙ্গে কিন্তু খাপ খায় না। ফলে রন্টজেনের আর বুঝতে অসুবিধা রাখলো না যে এটা একটা নতুন কোনো রশ্মি। রন্টজেন দেখতে গিয়েছিল ক্যাথোড রশ্মি আর তৈরি হয়ে গেল এক্স রশ্মি। এবার কি হলো যে রন্টজেন কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছিল যে ঠিক মতো বাড়ি আসতে পারছিল না। সেই জন্য করলো কি, বাড়িতেই সে ল্যাবটাকে নিয়ে চলে এলো এবং সে রন্টজেন প্রথমে তার স্ত্রীর হাতের ছবি সে প্রথমে ছবি করলো। দেখো এখানে দেখো, এই যে রন্টজেন এইভাবে গবেষণাগার, রন্টজেনের এটা গবেষণাগার। রন্টজেন এই সব যন্ত্রপাতি নিয়েই কিন্তু এক্স রে আবিষ্কার করেছিল। এবার দেখো এটা কি, এটা সেই রন্টজেন যে ব্যবহার করেছিল সেই টিউবটাই হলো এই টিউবটাই রন্টজেন ব্যবহার করেছিল। আর এই হলো রন্টজেনের স্ত্রীর প্রথম হাতের ছবি। এবার আমরা জানব যে কি কি ক্ষতিকারক প্রভাব লক্ষ্য করা গিয়েছিল এই এক্স রে করতে গিয়ে। হারবার্ট হক্স নামে একজন বিজ্ঞানী ছিলেন। তিনি দুবেলা করে পরীক্ষা করতেন, প্রত্যেক বেলাতে সে 2-3 ঘন্টা করে এক্স রে নিয়ে কাজ করত। কিছুদিন কাজ করার পর তার শারীরিক সমস্যার জন্য সে কাজটা বন্ধ করে দেয়। তার শারীরিক কী সমস্যা হয়েছিল? তার সমস্যা হয়েছিল তার চামড়া শুষ্ক হয়ে গিয়েছিল, হাত ফুলে গিয়েছিল, যেখানে দেখা যাচ্ছিল পোড়া দাগ। 2 সপ্তাহের মাথায় তার মাথার চুল উঠে আসছিল, শরীরের লোম পড়ে যাচ্ছিল, আঙুলের নখ বৃদ্ধি থেমে যাচ্ছিল, এমনকি তার কাপড়ে ভেদ করে বুকে দেখা যায় পোড়া ফোসকা দাগ, যেগুলো ডাক্তারকে দেখানো
পর ডাক্তার বলেছিল যে এগুলো যখন গরম জল পড়লে যেরকম ফোসকা হয়ে যায় সেই ফোসকা হয়ে গেছিলো। আরেকজন বিজ্ঞানী আলফা এডিসন ও তার সঙ্গী ক্যারেন্স ড্যালি দুজনে এক্স রে নিয়ে পরীক্ষা করতে শুরু করেছিলেন এবং তারা লক্ষ্য করেছিলেন তেজস্ক্রিয়তার প্রভাব তাদের দৃশ্যমান হয়ে গেছিল। কি হয়েছিল যে ড্যালির শরীরে এমন ক্ষত সৃষ্টি হয়েছিল, সেই ক্ষতটা এত মারাত্মক হয়ে গেছিল, এত ক্ষতিকর প্রভাব হয়ে গেছিল যে চিকিৎসকেরা তার ডান হাড়টা কেটে ফেলতে বাধ্য হয় এবং এক পর্যায়ে তার এমন অবস্থা হয়েছিল যে তাকে চামড়ার ক্যান্সার হয়ে গেছিল। মাত্র 8 মাস, প্রায় 8 মাস এই এক্স রে নিয়ে পরীক্ষা করার ফলশ্রুতি তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। ড্যালির মৃত্যুর পর তখন রঞ্জেন আলফা এডিসন আর এই এক্স রে নিয়ে আর পরীক্ষা নিরীক্ষা করেনি, এক্স রে পরীক্ষা নিরীক্ষা করেন বন্ধ করে দেয়। কিন্তু অনেকের মনে একটা জিনিস একটা প্রশ্ন বাসা বাঁধিয়েছিল যে রঞ্জেন তো ঘন্টার পর ঘন্টা এক্স রে নিয়ে কাজ করছিল, কিন্তু তার কেন কিছু হলো না? এর কারণ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর জানতে পারা যায় যে রঞ্জেন পরীক্ষা করতে চাইছিল, ক্যাথোড রশ্মি নিয়ে পরীক্ষা করতে চাইছিল, যেখানে আলো নিয়ন্ত্রণ করার প্রয়োজন ছিল। সেই কারণে রঞ্জেন করতো কি, নিজেকে একটা টিন আর লেড দিয়ে আবৃত একটা ঘরে আবদ্ধ রাখতো। এর ফলে সে অন্ধকারচ্ছন্ন সেই ঘরে থাকতো, লেড আর ওই টিন দিয়ে মোড়া ঘরে সে থাকতো এবং সেখান থেকে সে তার পরীক্ষা নিরীক্ষাগুলো করতো, ফলে তার শরীরে কোনো সমস্যা হয়নি। সেই জন্য সেখান থেকে আমাদের হয়ে গেল যে এক্স রের কাজ করতে গেলে আমাদেরকে কিন্তু ওই লেডের তৈরি ঘরের মধ্যে আবদ্ধ থেকে কাজটা করতে হবে, তাহলে শারীরিক সমস্যা হবে না। সেই জন্য তোমরা দেখবে যে প্রত্যেকটা ডায়াগনোসিস সেন্টারে এক্স রে রুমে দেখবে যে লেড দিয়ে ঘেরা একটা ঘর থাকে। সেই ঘরে কিন্তু যে টেকনিশিয়ানরা থাকে তারা কিন্তু সেই ঘরে থাকে, সেই ঘর থেকে কাজ করে। তাহলে আমাদেরকেও কি করতে হবে, ওই লেড যখন আমরা এক্স রে যখন এক্সপোজ দিয়ে দেব তখন কি করব, ওই ঘরের মধ্যে থেকে আমাদেরকে এক্সপোজ দিতে হবে যাতে আমাদের শারীরিক কোনো সমস্যা না হয়। এবার কি কি উপকার হয়? এক্স রেতে তো প্রচুর পরিমাণে উপকার হয়। এক্স রের ফলে মানবদেহের কোন হাড় ভেঙে গেছে, কোন হাড়ে কি সমস্যা হয়েছে, প্রত্যেকটা শল্য চিকিৎসকের ক্ষেত্রে, তারপরে অপারেশনের ক্ষেত্রে করার আগে এই এক্স রেগুলো করতে দেয়। এগুলোর ফলে কি হয়েছে, এই এক্স রে করার ফলে শরীরকে কাটাচেরা না করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে, সেই বিভিন্ন হাড়, বিভিন্ন জয়েন্ট সব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়, এইগুলো পাওয়া যায়। এবার আমাদেরকে জানতে হবে যে এক্স রে কত সালে আবিষ্কার হয়? এক্স রে 1895 সালে 8 নভেম্বর উইলহেম কনরাড রঞ্জেন আবিষ্কার করেন। এবার কিছুদিন আগে এই আমরা যে রেডিওগ্রাফি ডে পালন করলাম 8 নভেম্বর, সেই রেডিওগ্রাফি ডেটা কিন্তু প্রত্যেকটা ডে দেখবে যে কারো জন্মদিন, কারো মৃত্যুদিন উপলক্ষ করে সেলিব্রেট করা হয়, কিন্তু এই রেডিওগ্রাফি ডেটা আমাদের সেলিব্রেট করা হয় ওই যে এক্স রেটা আবিষ্কার হয়েছিল, সেই এক্স রেটা আবিষ্কার হওয়ার দিনকে কেন্দ্র করেই এই রেডিওগ্রাফি ডেটা আমাদের পালন করা হয়। এবার আমাদের এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে? এই চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন আসতে পারে যে এক্স রে কাকে বলে, 1 নম্বর প্রশ্ন। তারপরে তোমার থাকবে যে রেডিয়েশন কাকে বলে, হোয়াট ইজ রেডিয়েশন, হোয়াট ইজ এক্স রে, তারপরে হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এক্স রে কত সালে আবিষ্কার হয়েছিল, এক্স রে কে আবিষ্কার করেছিলেন, ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি, কার ওয়েভলেন্থ বেশি, কার ওয়েভলেন্থ কম, কার ফ্রিকোয়েন্সি বেশি, কার ফ্রিকোয়েন্সি কম, এইরকম টাইপের প্রশ্ন থাকবে। তাহলে যখন আমরা আমাদেরকে যেটা বলি এক্স রে কাকে বলে, তা আমরা কী বলবো, এক্স রে হলো এক ধরনের বিকিরণ যা অনেক অস্বচ্ছ পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে
এবং লুকায়িত বস্তুসমূহের ছবি তুলতে পারে, যেমন মানবদেহের হাড়। এবার আমাদেরকে যদি বলে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি কাকে বলে, গতিশীল বস্তুর গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় গতিশক্তি। এই গতিশক্তির সংজ্ঞাটাও আমরা জানতে হবে, এক্স রে সংজ্ঞাটাও জানতে হবে। তারপরে আমাদেরকে জানতে হবে যে রেডিয়েশন কাকে বলে। হোয়াট ইজ রেডিয়েশন? রেডিয়েশন হলো এক প্রকার শক্তি যা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে কারো মাধ্যমে বা কারো মাধ্যম ছাড়া এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। তাহলে এটা ইংরেজিতে কী হবে? রেডিয়েশন ইজ এ এনার্জি হুইচ ক্যান ট্রাভেল ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস উইথ মিডিয়াম অর উইদাউট মিডিয়াম। তো আরেকবার বলছি, রেডিয়েশন ইজ এ এনার্জি হুইচ ক্যান ট্রাভেল ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস উইথ মিডিয়াম অর উইদাউট মিডিয়াম। এবার রেডিয়েশন ক ধরনের হয়? রেডিয়েশন হয় আমাদের দু ধরনের। কি কি? একটা হলো আয়োনাইজিং রেডিয়েশন আর একটা হলো নন আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজিং রেডিয়েশন কি? এই আয়োনাইজিং রেডিয়েশন, এই রেডিয়েশনের হাই ফ্রিকোয়েন্সি, শর্ট ওয়েভলেন্থ আর হায়ার এনার্জি হবে, সেটা হলো আয়োনাইজিং রেডিয়েশন। তাহলে আয়োনাইজিং রেডিয়েশন কি? এই রেডিয়েশনের হাই ফ্রিকোয়েন্সি হবে, শর্ট ওয়েভলেন্থ হবে আর হায়ার এনার্জি হবে। আর এই রেডিয়েশনের ক্ষতিকারক প্রভাব বেশি। এই আয়োনাইজিং রেডিয়েশনের ক্ষতিকারক প্রভাব বেশি। যেমন উদাহরণ হলো এক্স রে, গামা রে, তারপরে আলট্রাভায়োলেট। এগুলো হলো কি? এইগুলো হলো আয়োনাইজিং রেডিয়েশন। এবার নন আয়োনাইজিং রেডিয়েশন কি? নন আয়োনাইজিং রেডিয়েশন হলো এই রেডিয়েশনের লো ফ্রিকোয়েন্সি, লঙ্গার ওয়েভলেন্থ, লোয়ার এনার্জি। এটা হলো নন আয়োনাইজিং রেডিয়েশন। এই নন আয়োনাইজিং রেডিয়েশনে আমাদের শরীরের খুব একটা ক্ষতি করে না, কিন্তু একটা আছে যে আলট্রাভায়োলেট রশ্মি, সেই আলট্রাভায়োলেট রশ্মিটা কিন্তু ক্যান্সার হয়। আলট্রাভায়োলেট রশ্মির জন্য কিন্তু ক্যান্সার হয়, স্কিন ক্যান্সার হয়। যেমন উদাহরণ হলো আলট্রাভায়োলেট রশ্মি, রেডিও, মাইক্রোওয়েভ, এগুলো হলো নন আয়োনাইজিং রেডিয়েশন। এবার আমাদের এই চ্যাপ্টার থেকে কিন্তু আর একটা কোশ্চেন আসতে পারে। কি কোশ্চেন? এটা হলো ওয়েভলেন্থ। তাহলে কার ওয়েভলেন্থ বেশি? দেখো এই ছবিতে দেখো প্রথমে আছে রেডিওর ওয়েভলেন্থ। দেখো রেডিওর ওয়েভলেন্থ সব থেকে বেশি, তারপরে তার থেকে একটু কম হলো মাইক্রোওয়েভ, তারপর থেকে হলো ইনফ্রারেড, তারপরে হলো ভিজিবল, তারপরে হলো আলট্রাভায়োলেট, তারপরে এক্স রে আর গামার ওয়েভলেন্থ সব থেকে কম হলো শর্ট ওয়েভলেন্থ হলো গামার। এবার যদি বলা হয় ফ্রিকোয়েন্সি, তাহলে যার ওয়েভলেন্থ বেশি তার কিন্তু ফ্রিকোয়েন্সি কম হবে, আর যার ওয়েভলেন্থ কম তার কিন্তু ফ্রিকোয়েন্সি বেশি হবে। তাহলে আমাদের এখানে সব থেকে ফ্রিকোয়েন্সি কার বেশি হবে? সব থেকে ফ্রিকোয়েন্সি বেশি হবে গামার, তারপর হবে এক্স রে, তারপরে আলট্রাভায়োলেট, তারপরে ভিজিবল, তারপরে ইনফ্রারেড, তারপরে মাইক্রোওয়েভ, তারপর রেডিও। তাহলে রেডিও সব থেকে ফ্রিকোয়েন্সি কম আর সব থেকে ফ্রিকোয়েন্সি বেশি হলো গামার। এখানে ওয়েভলেন্থ শর্ট হলো গামার আর লং ওয়েভলেন্থ হলো রেডিও ওয়েভের। এবার শর্ট ওয়েভলেন্থ দেখা হয়ে গেল। তারপরে এবার এখানে সফট এক্সরেতে আমরা কত ওয়েভলেন্থ হয়, কত 1 থেকে 100 অ্যাংস্ট্রম। তারপরে যেটা ডায়াগনোসিস এক্সরে মানে যেটা আমরা ব্যবহার করি সেটাতে কত থাকে? 0.1 থেকে 1 অ্যাংস্ট্রম। তারপরে বলেছে, তারপর দেখো আস্তে আস্তে এগুলো সব দেওয়া আছে। আমাদের মেন দরকার হলো ডায়াগনস্টিক এক্সরে, সেটা কত? 0.1 থেকে 1 অ্যাংস্ট্রম। এটা কিন্তু পরীক্ষাতে থাকে যে ডায়াগনস্টিক আমাদের এক্সরেতে কত ওয়েভলেন্থ কত, তখন আমাদেরকে বলতে হবে 0.1 থেকে 1 অ্যাংস্ট্রম। তারপরে এবার এখানে দেখো কি বলেছে, এখানে বলেছে যে লো ফ্রিকোয়েন্সি, লং ওয়েভলেন্থ, লো এনার্জি, মানে যার ফ্রিকোয়েন্সি কম তার কিন্তু ওয়েভলেন্থ বেশি হবে, আর যার ফ্রিকোয়েন্সি বেশি তার কিন্তু ওয়েভলেন্থ শর্ট হবে। তাহলে হাই
হাই যেটা ওয়েভলেন্থ, সে হাই ওয়েভলেন্থটা কার, হাই ওয়েভলেন্থটা হলো লং ওয়েভলেন্থ হলো AM রেডিওর সব থেকে লং ওয়েভলেন্থ। তারপরে এবার দেখো এখানে দেখো কালার, কোন কালারের ওয়েভলেন্থ সব থেকে বেশি, সব থেকে বেশি ওয়েভলেন্থ দেখো এখানে রেডের সব থেকে ওয়েভলেন্থ বেশি 620 থেকে 700 NM ন্যানোমিটার। এখানে রেডের হলো সব থেকে ওয়েভলেন্থটা বেশি, কিন্তু ফ্রিকোয়েন্সি কার বেশি, ফ্রিকোয়েন্সি দেখো এখানে সব থেকে ফ্রিকোয়েন্সি কম রেডের, আর ভায়োলেটের সব থেকে ফ্রিকোয়েন্সি বেশি। মানে যার ওয়েভলেন্থ বেশি হবে তার কিন্তু ফ্রিকোয়েন্সি কম হবে, যার ওয়েভলেন্থ কম হবে তার কিন্তু ফ্রিকোয়েন্সি বেশি হবে। দেখো এখানে দেখো ভায়োলেটের ওয়েভলেন্থ দেখো সব থেকে কম, আর ফ্রিকোয়েন্সি কিন্তু ভায়োলেটের সব থেকে বেশি, বা ফোটন এনার্জিও কিন্তু ভায়োলেটের সব থেকে বেশি। আর ওয়েভলেন্থ কিন্তু লালের ওয়েভলেন্থ, রেডের ওয়েভলেন্থ কিন্তু সব থেকে বেশি, আর ফ্রিকোয়েন্সি সব থেকে কম হলো রেডের, আর ফোটন এনার্জি সব থেকে কম হলো রেডের। এখানেও দেখো ওইভাবেই দেওয়া আছে। এই হলো ব্যাপার। তাহলে এখান থেকে আর একটা কোশ্চেন আসতে পারে, প্রশ্ন আসতে পারে, যে পরীক্ষাতে হয়তো বলতে পারে শর্ট কোশ্চেন MCQ, কিংবা কোনো ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে যে কার ভেদন ক্ষমতা সব থেকে বেশি, আলফা বিটা গামার মধ্যে কার ভেদন ক্ষমতা সব থেকে বেশি। এটা কিন্তু পরীক্ষাতে পড়তে পারে। তখন আমাদেরকে বলতে হবে যে গামার সব থেকে ভেদন ক্ষমতা বেশি, আর সব থেকে কম হলো আলফার। আর গামার ভেদন ক্ষমতা সব থেকে বেশি, তারপরে হলো বিটার, তারপরে হলো আলফার। আলফার ভেদন ক্ষমতা সব থেকে কম, আর গামার ভেদন ক্ষমতা সব থেকে বেশি। আর যদি বলে কার ওয়েভলেন্থ সব থেকে বেশি, তাহলে ইনফ্রারেড লাইটের ওয়েভলেন্থ সব থেকে বেশি, আর গামার ওয়েভলেন্থ সব থেকে কম। তাহলে আজকে এখানেই থাক, পরে নেক্সট ক্লাসে আবার নতুন চ্যাপ্টার নিয়ে আবার হাজির হব। কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে ইনবক্সে মেসেজ করবে। ঠিক আছে, আজকের মতো এখানেই থাক।